আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ধস নামে স্বপ্ন নদীর পাড়ে, ধূসর স্বপ্নের অন্তর্লীন স্রোত তীর তীর করে বয়ে চলা আমার বুকের ভিতর। বাঁকে গড়ে ওঠে ফের চরাচর, জেগে ওঠে বসতি সবুজ, ধানের চারা, কচি ঘাস, সোনালী স্বপ্ন, স্বপ্নেরই ঘর। তবে আমরা কিন্তু বাস্তবেই আছি, এবং কথায় কথায়ের অন্য আরেকটি পর্ব নিয়ে আমি শুভেন্দু চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক পারিজাত দত্ত। পারিজাত বাবু, নিউজ নেওয়ার পর্দায় আপনাকে স্বাগত। আচ্ছা, এই অন্তহীন পথের যাত্রা বা এই অনন্তের পথের যাত্রা শুরু কিভাবে? লেখালেখি শুরুটা যদি আমি বলি যে শৈশবে, আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন। উনি ছোটবেলা থেকে আমাদের পড়াশোনার ব্যাপারে খুব যত্নবান ছিলেন, এবং শুধু বই মানে পাঠ্যপুস্তক নয়, তার বাইরে যে শিল্প সাহিত্যের যে বিভিন্ন ধারায় পরিচিত করিয়ে দেওয়া। ছোটবেলায় গান্ধীঘাটে বীরচন্দ্র শিশু লাইব্রেরিতে উনি কার্ড করিয়ে দিয়েছিলেন, এবং আমাদের নিয়ে পড়াতে বসাতেন। বই আনা এবং কমিক্স, সেগুলি ইংরেজিতে, যদিও সেগুলি পড়াতেন, যাতে আমাদের ইংরেজি শব্দের ভাড়ার যাতে পরিপূর্ণ হয় সেজন্য। এবং লাইব্রেরি কার্ড যেহেতু ছিল, শুধু ইংরেজি বই না, সঙ্গে একটা বাংলা বই থাকতো, একটা ইংরেজি বই থাকতো। তো তখন শৈশবে ছোটদের বই পড়ে যাত্রা, বাড়িতে পত্রপত্রিকা রাখা হতো, ইন্দ্রজাল কমিক্স রাখা হতো, এগুলি গোগ্রাসে গিলতাম। আচ্ছা। সেটাই বলা যায় যে আমার শৈশবে যে এই যে পড়ার অভ্যাসটা বাবা তৈরি করে দিয়েছিলেন, গল্পের বই পড়া, সেটা এরকম হয়েছে যে আমি পাঠ্যপুস্তকের ভেতর, এটা অনেকেই করে থাকেন, লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া, সেটাও প্রচণ্ডভাবে আমাকে আকৃষ্ট করতো, বলে যে পড়ার বই না পড়ে গল্পের বই বেশি পড়া, গল্পের ভুবনে নিজেকে হারিয়ে ফেলা, সেটা হয়ে যেত। তার মানে বাবার প্রশ্রয়ে হ্যাঁ, আজকের এই লেখালেখি। নাকি শুরু ছোটবেলা থেকে একদম একটা সাহিত্য জগতে বেড়ে ওঠা। বেড়ে ওঠা, কিন্তু লেখালেখি শুরু নয় তখন। লেখালেখি যখন আমি একটু বড় হলাম, তখন নিজে নিজে মনে হতো দেখি আমিও একটু লিখি। যখন আমি ক্লাস 11-12-এ পড়ি, তখন আমার বন্ধুরা যারা আসতো, তারা দেখতো আমি খাতার মধ্যে গল্প লেখার চেষ্টা করতাম। সেই গল্পগুলির পাঠক ছিল ওরা, কিন্তু সেই গল্পগুলি আর ছাপার অক্ষরের মুখ দেখেনি। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 11-এ পড়ি, এটা 86-87-এর কথা, তখন বালির প্রাসাদ নামে একটা লেখা লিখেছিলাম। সেই লেখাটা কমপ্লিটও হয়নি, সেটা আর ছাপাও হয়নি। তো সেই শুরু। এবং পরবর্তী সময়ে আমি যখন কলেজে উঠলাম, তখন বিভিন্ন আমাদের বিভিন্ন ক্লাবগুলি ম্যাগাজিন বের হয়। আমি শহরের গোলচক্কর এলাকায় ওয়েস্টার্ন ক্লাব নামে একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, খুব ভালোভাবেই নিবিড়ভাবে যুক্ত ছিলাম। এবং সেখানে পুজো ম্যাগাজিনে প্রথম লেখা আমার হাতে খড়ি, ছাপার অক্ষরে বলা যায়। কিন্তু যদিও তার আগে, আপনি জানেন, ত্রিপুরার একজন প্রথিতযশা গল্পকার অলোক দাশগুপ্ত, যিনি কমিক্স তৈরির ক্ষেত্রে ব্যাপক পরিচিতি পেয়েছেন আন্তর্জাতিক স্তরেও, সেই অলোক দাশগুপ্ত নিজের হাতে লিখে আমাদের, উনি ছিলেন আমার মামাতো দাদা, উনি এখনো আছেন, মামাতো দাদা, উনি পারিবারিক একটা ম্যাগাজিন বের করতেন, অবিশ্বাস্য একটা ম্যাগাজিন। যে ম্যাগাজিনটার লেখাগুলি সব উনি নিজে লিখতেন, ছবি নিজে আঁকতেন, একদম দেখলে মনে হয় ছাপার অক্ষরে একটা ম্যাগাজিন। এটার 2-3টে সংখ্যা বেরিয়েছিল। এই সংখ্যাগুলিতে আসলে আমি প্রথম লেখা আমার বের হয়, তারপর ছাপার অক্ষরে বের হয়, এবং ধীরে ধীরে আমি লেখালেখিতে জড়িয়ে পড়ি। লেখা বলতে কেমন লেখা? বিদ্রোহের, প্রেমের, নাকি সমাজ? প্রথম তো প্রেমেরই আচ্ছা। বলতে পারেন। ধাক্কা খেয়ে শুরু হওয়া নাকি ধাক্কা প্রেমে পড়ে শুরু হওয়া? ধাক্কা খেয়ে শুরু হওয়া, ব্যর্থ প্রেমে। আমরা যারা ব্যর্থ প্রেমিক, তারাই বোধহয় সবচেয়ে বেশি লেখালেখি, নিজের হৃদয় রক্ত নিংড়ে বোধহয় লেখা ছাপার অক্ষরে প্রকাশ করি। তো আমার প্রথম লেখা, নির্দ্বিধায় আমি বলতে পারি, সেই রকম একটা ব্যর্থ প্রেম। যে মেয়েটাকে আমি চাইতাম, তাকে আমি পাইনি কখনো, বা তার সঙ্গে আমার পরিচয়ই সেভাবে একতরফা প্রেম যাকে বলে। তো সেই ভুল বুঝাবুঝি, সেই চাওয়া পাওয়া নিয়েই হয়তো আমার প্রথম দিককার লেখা।
এবং সেই লেখা সেই সুবাদেই লেখালেখিতে জড়িয়ে মানে পড়া, লেখালেখির প্রতি আকর্ষণ ছিল, লিখতে চাইতাম, কিন্তু সেটা বেশি বেশি করে হয়েছে হয়তো সেই কারণেই, সেটা বলতে পারি। এখনো কোনো আফসোস বা কোনো না পাওয়া রয়ে গেছে? সত্যি কথা বলতে কি, লেখা যখন শুরু করে ফেলি, এবং যেটা আপনি প্রশ্ন করেছেন যে অনেক সময় একটা বেদনাবোধ তো আমাদের থাকেই, যে জিনিসটা আমরা পাই না সেটার জন্য আমাদের বেদনাবোধ থাকে, কিন্তু আক্ষেপ থাকে না। কারণ পরবর্তী পর্যায়ে আমি যার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াই এবং যে মেয়েটি আমার জীবনে আসে, সে এই রাজ্যের এবং সমানভাবে বহিরাজ্যে বা বিদেশেও জনপ্রিয় আবৃত্তি শিল্পী স্মিতা ভট্টাচার্য। তার সঙ্গে মানে সে মানে আমার বিবেচনায় আমি ওই স্মিতা ভট্টাচার্যের যোগ্য নই। তো সেই মেয়ে আমাকে ভালোবেসে, আমার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে যখন আমার সঙ্গে সাংবাদিকতায় এসেছিল, সে বাংলায় MA করে, জার্নালিজমে মাস্টার ডিগ্রি করে আসে আমার ত্রিপুরা দর্পণে, সেখানেই আমার সঙ্গে পরিচয়, এবং আমি সে আমাকে বিয়ে করে, এবং এই যে সম্পর্কটা থেকে আমি যা পেয়েছি তাতে আমার মনে হয় আমার জীবনে আর কিছু মানে ভালোবাসা নিয়ে কোনো আক্ষেপ নেই। মানে মাঝখানে ত্রিপুরা দর্পণ বলতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন? সাংবাদিকতায় যুক্ত ছিলাম। সাংবাদিকতার ইতিহাসটা খুব সংক্ষেপে বলি। আমি যখন অলোক দাশগুপ্তের সঙ্গে আমরা মিলে অর্কিড ফিচার্স নামে একটা ফিচার্স আমরা ভাইরা শুরু করলাম, তো এটার লেখা আমরা জমা দিতে যেতাম, তখন আমার সঙ্গে পরিচয় হলো কৃত্তিবাস চক্রবর্তী, ত্রিপুরার একজন জনপ্রিয় কবি। উনি রবিবারের পাতার দায়িত্বে ছিলেন। সেখানে উনি বলেন একটা গল্প দিতে এবং লেখা দিতে, ফিচার। মৃণাল কান্তিকর ছিলেন দৈনিক সংবাদের সঙ্গে, ভূপেন দত্ত ভৌমিক তখন সম্পাদক, মৃণালদা দেখতেন দৈনিক সংবাদের, মানে বলা যায় প্রাণপুরুষও ছিলেন উনি। তো উনি আমাকে একটা সাবজেক্ট দিলেন, ত্রিপুরায় অনুপ্রবেশ। সেটা আমার মনে আছে, আমি তখন কল্যাণব্রত চক্রবর্তী বাড়িতে যাই। কল্যাণব্রত চক্রবর্তী প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, উনি প্রেস ক্লাবের বিভিন্ন দায়িত্বে ছিলেন, এবং উনি বিখ্যাত প্রথিতযশা সাংবাদিক ছিলেন। ওনার সাহায্য নিই, এবং আমার বন্ধুবর সাজ্জাদ আলী, সেও তখন বাইরের সংবাদ সংস্থার সঙ্গে জড়িত ছিল, পত্রিকার সঙ্গে জড়িত ছিল, সেও আমাকে গাইড করে। আমি তখন এই যে আমার এই ত্রিপুরা অনুপ্রবেশ এই লেখাটা বের হয় দৈনিক সংবাদে, এবং এটাকেই আরটু ঘষামাজা করে পরবর্তী সময় ত্রিপুরা দর্পণে দিই। আমার যতদূর মনে আছে যে ত্রিপুরা দর্পণে আমি লেখা জমা দিতাম, বেরিয়েছে। এটা হয়তো কোনো কারণে সমীরণদার কাছে, সমীরণ রায় ত্রিপুরা দর্পণের সম্পাদককে, আমি যতদূর জানি, যদি স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে, অরুণোদয় সাহা বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট লেখক, উনি সমীরণদাকে বলেছিলেন যে এই লেখাটা সম্পর্কে কিছু প্রশংসনীয় বাক্য বলেছিলেন, সেটা সমীরণদার মাথায় গেঁথেছিল। তখন সমীরণদা ত্রিপুরা দর্পণের একজন সাংবাদিক, উনি ত্রিপুরা দর্পণ ছেড়ে চলে গিয়েছিলেন। কাহিনীগুলি সব সিনেমার মতো। ওনার নাম ছিল দেবাশিস লোধ, ইনি এখন চিফ ইনফরমেশন অফিসার টু দ্য অনারেবল চিফ মিনিস্টার। আমরা একসঙ্গে কাজ শুরু করি, মানে উনি আমার সিনিয়র, উনি জায়গাটা ছেড়ে দিয়েছেন ত্রিপুরা দর্পণে, তখন দরকার। সমীরণদা আমাকে বললেন তুমি সাংবাদিকতা করবে? আমি করব না, উনি নাছোড়বান্দা, যে ত্রিপুরা দর্পণে জয়েন করো, দেখো। আমি তখন টিউশনই করতাম, এবং ত্রিপুরার লেখালেখি এগুলি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু সেই যে ত্রিপুরা দর্পণে সমীরণদা আমাকে নিয়ে নিলেন, সেই যে আমি জড়িয়ে পড়লাম, সেখান থেকে মানে সেটাই বলতে গেলে আমার জীবনের একটা মোড় ঘুরে গেল। অনিচ্ছা সত্ত্বেও জার্নালিজম বা সাংবাদিকতায় আসা, তারপরের জার্নিটা কেমন ছিল? তারপর কি ইচ্ছা জেগেছিল বা কেমন লেগেছিল পেশাটা? পেশাটাকে অসাধারণ পেশা একটা, এবং তখন মানে কিরকম মানে প্রশংসার সাগরে ভাষা। দৈনিক সংবাদে একদিকে আমার গল্প বেরোচ্ছে, তখন ত্রিপুরা দর্পণে গল্প বেরোচ্ছে, বাইলাইন স্টোরি হচ্ছে, স্যান্দন পত্রিকায় ছবি দিয়ে গল্প বেরিয়েছে আমার, মানে লেখালেখির জগৎটাকে তখন আমি সম্পূর্ণভাবে উপভোগ করছি, এবং যে তৃপ্তি। কিছু কিছু দুঃখজনক ঘটনা আছে, সমীরণদা বলেছিলেন ছবি তুলতে, আমি ওনার নাম নেব না, একজনের কাছে এডিট করতে পাঠিয়েছিলেন, লেখাটা হয়তো এতই কাঁচা ছিল, বলছে সমীরণ এখন পত্রিকার ফটোগ্রাফারকে দিয়ে ছবি লেখালেখি করাচ্ছে। যদিও আমি ফটোগ্রাফার ছিলাম না, আসলে আমি লেখালেখির জগতের লোক ছিলাম। সেই কথাটা
এবং সেই সমালোচনাটা হয়তো আমি বাইরে থেকে শুনেছিলাম, সেটা দরকার ছিল, কারণ তখন আমার জেদ চেপে গিয়েছিল যে আমি একটা কিছু করব, লেখালেখি করব, এবং অনেকের ভালোবাসা পেয়েছি আমি। অনেকে আমার লেখা এডিট করেছে। পুলক চক্রবর্তী তখন ত্রিপুরা দর্পণের রবিবারে পাতা দেখতেন, উনি এডিট করেছেন। অনেকের কাছে যেতাম, অলোক দাশগুপ্ত প্রথম দিকে লেখা ইয়ে করতো। ধীরে ধীরে ত্রিপুরা দর্পণে আমি একসময় বার্তা সম্পাদকের দায়িত্ব পাই, এবং ত্রিপুরা দর্পণে আমার যে পিলার স্টোরিগুলি হতো, আমার যারা প্রণম্য স্যাররা আছেন, সবচেয়ে বেশি আনন্দ লাগে আমার একজন স্যার এখনো মনে পড়ে, সমীর কান্তি দেব। উনি আমাকে ফিজিওলজি পড়াতেন এমবিবি কলেজে। একদিন ওনার সঙ্গে দেখা হয়েছে, আমি তখন সরকারি চাকরিতে ঢুকেছি। বলছে, তোর সেই পিলার স্টোরিগুলি আমি এখনো মিস করি। সেই যে প্রশংসা, সেই যে সেটা আমার কাছে বিশাল একটা পাওনা। লেখা নিজের তাগিদে, এবং ইনস্ট্যান্ট যে লেখা, যে একটা অনুষ্ঠান গেলাম, দেখলাম, কাভার করলাম, সঙ্গে সঙ্গে এসে লেখা। বিমল সিনহা যেদিন মারা গেলেন, সেদিন যখন তাকে খুন করা হলো, জঙ্গিরা যখন গুলিতে ঝাঁঝরা করলো, আমি সঙ্গে সঙ্গে কমলপুর গেলাম। গিয়ে এসে রাত্র 1:30টায় অফিসে ঢুকে 3টার সময় এই স্টোরিটা করে যখন বেরিয়েছি, তখন মনে হলো যে আমাদের যদি অদম্য ইচ্ছে শক্তি থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না। এত দূর জার্নি করা, এত ধকল নিয়ে এসে এরকম স্টোরি বহুবার আমি করেছি। তো সেটা হচ্ছে আমার ত্রিপুরা দর্পণের সঙ্গে আমার যে যোগাযোগটা এবং আমার বেড়ে ওঠার পর্ব। মানে ঝুঁকির মধ্যে পড়েছেন কখনো সাংবাদিকতা পেশায়? পেশায়, হ্যাঁ, অনফিল্ড যে ঝুঁকিগুলো আমরা সাধারণ মানুষ হয়তো জানে না বা ধারণা নেই, একজন সাংবাদিককে অনফিল্ডে কি কি ধরনের ঝুঁকির মধ্যে থেকে যেতে হয়, সেরকম কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছেন? অনফিল্ডে আমার মনে হয় উত্তর জেলায় একবার গোলাগুলি চলছিল উগ্রপন্থীদের সঙ্গে। তখন খবর পেয়ে আমরা গিয়েছিলাম। তো ভয় ভয় করছিল যে গোলাগুলির মাঝখানে পড়ি কিনা, কিন্তু গিয়ে পৌঁছার পর আমার মনে হয়েছে গোলাগুলিটা আগেই শেষ হয়ে গিয়েছিল। তো ওই যে জার্নিটা, তখন মনে হয়েছিল যে হ্যাঁ, ওই রণাঙ্গনে গিয়ে যে সংবাদ কভার করার সেই রকম ফিলিংস একটা মনের মধ্যে হচ্ছিল। যদিও অপরচুনিটিটা আমরা হারিয়েছিলাম, আমরা যাওয়ার আগে গোলাগুলি থামে গিয়েছিল। সেই কথাটা আমার মনে আছে। গোলাপ না গুলি, কোনটা প্রিয়? গোলাপ। আমি এটা জানি একদম- যে যুদ্ধ দিয়ে কিছু জয় করা যায় না। আমরা জীবনে চলার পথে আমার বহু দুঃখজনক ঘটনা আছে, বহু মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি জীবনে। এটা কর্মক্ষেত্রে হোক, সাংবাদিকতার জীবনে হোক, তখন মনে হতো যে এই মানুষগুলিকে কিছুটা শিক্ষা দেওয়া উচিত। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে আজ মনে হচ্ছে যে প্রতিশোধ স্পৃহা দিয়ে জীবনে কিছু অ্যাচিভ করা যায় না। মানুষের জীবনটা খুব ছোট্ট। প্রতিটা মানুষ আমরা বিভিন্ন সমস্যায়, প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছে, কিছু না কিছু আক্ষেপ আছে, বেদনা আছে, এবং আমরা কেউ অমর নই, একদিন পৃথিবী থেকে চলে যাব। তো যে মানুষগুলি এমনিতেই দুঃখী, তাকে আর নতুন করে দুঃখ দিয়ে লাভ কি? আমি যদি কারুর জীবনে তাকে কিছু সুখ দিতে পারি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। অবশ্যই গোলাপ তুলতে গেলে কাটা তো খেতেই কাটা হবে। খেতে হবে। আচ্ছা, সাংবাদিকতা থেকে তারপর সাংবাদিকতা যখন করছি চুটিয়ে, তখন সাংবাদিকতায় আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে আজকের দিনে যারা আমাদের দিকপাল সাংবাদিক, আমরা সবাই একসঙ্গে যখন সাংবাদিকতা করতাম, তখন আমার সাংবাদিকদের জন্য বহু লড়াই আমরা করেছি, আমরণ অনশন করেছি, খুব কষ্ট করে দিনাতিপাত করেছি। রাত্রেবেলা 12টার সময় গেছি, স্মিতা আমার টিপিএসসির পরীক্ষার জন্য পড়া নিয়েছে বসে, রাত 2টা-3টা অবধি পড়েছি, টিপিএসসিতে পেয়েছি। তখনও যুদ্ধ, অনেক আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, জয়েন করতে দেওয়া হয়নি। তারপরেও দেখা গেছে সরকারি চাকরিতে আমি রয়েছি, এখনো রয়েছি, বহু উত্থান পতন, কিন্তু সরকারি চাকরিতেও চেয়েছি যে সাংবাদিকতা জীবনে যে সততাটা, যে নিষ্ঠা নিয়ে কাজ করার, সেই সততা নিষ্ঠার জায়গাটা যাতে এক চুল এক বিন্দু ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সজাগ থেকেছি। সাহিত্যের ক্ষেত্রেও কখনো কোনো কম্প্রোমাইজে যায়নি। তার মানে যে কথাটা আছে, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন করে মহিলা থাকেন। অন্যদের ক্ষেত্রে কি হয় জানি না, তবে আপনার ক্ষেত্রে সেটা আমার প্রযোজ্য। ক্ষেত্রে সেটা প্রযোজ্য, 100% প্রযোজ্য। কিভাবে শুরু, কিভাবে কোনটা? সঙ্গে সম্পর্ক? ওই আদ্যন্ত রোমান্টিক যারা, তারা বোধহয় এরকমই হয়। নারীর
মাঝখানে খুঁজে পায় অনুপ্রেরণা। স্মিতা ভট্টাচার্য যখন ত্রিপুরা দর্পণে এলো, আমি দেখলাম একটা মেয়ে বাংলা এমএ এবং জার্নালিজম একই সঙ্গে করেছে, এবং তার আমার যে কথা বলার ধরন, বাচনভঙ্গি তার থেকে সম্পূর্ণ পৃথক। সে অনেক শান্ত, ধীর স্থির, কথাবার্তা মাপা, কোনো প্রতিক্রিয়া নেই। আমি অনেকটা অ্যাগ্রেসিভ, অনেক কথা বলে ফেলি, এখনও হয়তো অন ক্যামেরা অনেক কথা বলেছি যেগুলিতে প্রচণ্ড রকমের উগ্রতার প্রকাশ পায়, কিন্তু তার যে কথাবার্তা, চালচলন, সমস্ত কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যে একটা মানুষ, যে তথাকথিত সৌন্দর্য, যেটা যে আমরা যে রূপ বলতে বোঝাই, বহিরঙ্গের রূপ, সেদিক দিয়ে দেখলে স্মিতা ভট্টাচার্য হয়তো ত্রিপুরার অন্যতম রূপসীদের মধ্যে পড়ে না, কিন্তু তার মনের সৌন্দর্য, তার যে ব্যবহার, কথাবার্তা, তা আমাকে মুগ্ধ করেছিল। এবং আমি ভেবেছি যে যে সত্যি কি এই নারী কি স্বপ্নের নাকি সে বাস্তবে। তো শেষ পর্যন্ত আমি পেয়েছি, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেটা মানে এরকম মানে চূড়ান্ত ধরনের পাগলামি যদি বলা হয় আমার মধ্যে, সেই জিনিসটা, কোনো জিনিস আমি লড়াইটা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে চাই। নীতির জন্য হোক, ভালোবাসার জন্য হোক, লড়াইয়ের শেষ প্রান্ত যদি কিছু থাকে, আমি সেই শেষ প্রান্ত মানুষের অধিকার রক্ষার জন্য হোক, শেষ বিন্দু দিয়ে আমি লড়াই করতে চাই। স্মিতা ভট্টাচার্য দোদুল্যমান ছিল, কারণ ওরা ভট্টাচার্য, আমরা দত্ত। ওদের মধ্যে এখন ততটা গোড়ামি নেই, কিন্তু তখন অনেকটা গোড়ামি ছিল। যে কায়স্থর সঙ্গে বিয়ে, সেও বলেছিল যে বাবা মা রাজি না থাকলে হবে না, এবং সে সম্পর্কটা নিয়ে দোদুল্যমানতায় ছিল। কিন্তু আমি সকালবেলা গেছি ওর সঙ্গে দেখা করতে, ও বাড়ি থেকে বেরোচ্ছে না, মরচমনিতে বটগাছের নিচে সারাদিন দাঁড়িয়ে রয়েছি। বিকালবেলা ওর বোনকে পাঠিয়েছে যে যে তুমি এখনো বাড়িতে যাওনি, বাড়ি চলে যাও। তো এইরকম মানে করেছি যে সে বোধহয় শেষ পর্যন্ত যতটা না আমাকে ভালোবেসে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, আমার মনে হয় যে সে স্বীকার করবে কি করবে না আমি জানি না, আমার মনে হয়েছে একরকম আমার প্রতি বাধ্য হয়েই সে সম্পর্কটাতে জড়িয়েছে। আচ্ছা, আপনি যেমনটা বললেন স্মিতা দেবী আপনার থেকে সম্পূর্ণ বিপরীত। মনে হয় দুটো বিপরীত মানুষ একসঙ্গে ভালো থাকতে পারে যখন জীবন দর্শনটা যদি স্মিতা ভট্টাচার্যের মতো হয়। আমি জীবনে অনেক ভুল করি, প্রতিনিয়ত করি। সে আমার প্রতিটা ভুল সে আমাকে ক্ষমা করে দে, আমাকে সুযোগ দে। কখনোই যে আমার একটা আত্মবিশ্বাস আছে, আমি জীবনে যত বড় অন্যায় করি না কেন সে আমার পাশে থাকবে। এই যে তার যে সেই মানসিকতা, এবং সেটা আমাকে জীবন দর্শনটাকে পুরো পাল্টে দিতে সমর্থ হয়েছে। কারোর সঙ্গে সে কখনো রাগ করে না, তার যে চরম ক্ষতি করেছে তাকে বিরুদ্ধেও সে রাগ পুষে রাখে না, সে কখনো প্রকাশ করে না। সেটা আমি শেখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি জীবনে। আমি যার সঙ্গে রাগ করি তাকে সরাসরি বলে দিই, আমি কখনো লুকিয়ে রাখতে পারি না। রাগ, দুঃখ, অভিমান কোথাও কখনো আমি লুকাতে শিখিনি, কিন্তু তার কাছ থেকে আমি দেখেছি যে কিভাবে মানুষকে ক্ষমা করে দিতে হয়, সেটা আমি ওর কাছ থেকে শিখেছি। আচ্ছা, তার জন্য কিছু লিখেছেন কখনো? ওর জন্য ওকে নিয়ে আমি গল্প লিখিনি, আমার ইচ্ছে আছে ওকে নিয়ে একটা উপন্যাস লিখবো। না, লেখা হয়নি। মানে কখনো দাবি করেননি আমার জন্য, আপনি তো মানে সবার জন্য লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, কখনো বলেননি উনি যে আমার জন্য কিছু লেখেন না? না। এবং সে সবচেয়ে বড় যেটা আমাকে যেই শিক্ষাটা দেয়, আমরা যারা লেখালেখি করে কবি সাহিত্যিক হবার জন্য একটা, অনেকে লেখেন মনের আনন্দে, আবার আমরা অনেকে লিখি দেখা যায় যে আমার লেখা ছাপার অক্ষরে বেরোতে হবে, এতটা পূজা সংখ্যায় আমার লেখা বেরোতে হবে, এতটা জায়গায় বেরোতে হবে, ফেসবুকে পোস্ট দিলাম যে এতটা জায়গায় আমার বেরিয়েছে, অ্যাচিভমেন্ট। সে বলে এই জিনিসটা অ্যাচিভমেন্ট নয়, লেখা হবে আনন্দে। আমার কাছে অনেকে লেখা চেয়েছে, আমি পারছি না, রাগ উঠছে বাড়ির মধ্যে, জোর করে লিখছি। বলছে কেন লেখাটাকে এই জায়গায় নিচ্ছ, জোর করে কেন লিখবে, লেখা থেকে তোমার মনের আনন্দে তুমি লেখো। স্মিতা যখন আবৃত্তি করে বলছে আমি আবৃত্তি করি কিছু পাওয়ার জন্য নয়, প্রতি বছর আমার একক আবৃত্তি সন্ধ্যা হতে হবে, সবাই আমাকে চিনতে হবে, এরকম না, আমি করি আনন্দে, যখন কাজটা করব তখন সিনসিয়ারলি করব, কিন্তু আমার নাম যশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটার কোনো মানে নেই, তার জন্য আমার অনেক আত্মত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে। মনের আনন্দে যেটা হয় সেটাই নাকি আসল সৃষ্টি।
সৃষ্টির কথায় আসি, মূলত সৃষ্টির মধ্যে কোনটাকে প্রাধান্য দেন, গল্প না কবিতা? আমি গল্পকে দিই, কবিতাটা আমার দ্বারা কেন জানি মনে হয় যে কবিতা আজকের দিনে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটার সঙ্গে আমার কবিতা ঠিক যায় না। কেন? যায় না মনে হয় কবিতার যে গভীরতা সেটা বোধহয় আমার লেখায় ততটা আসে না আমার মনে হয়। না, একজন প্রেমিক যে বট গাছের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে পারেন পারে। সারাদিন, হ্যাঁ। যার মনে এতটা প্রেম, তার কাছে কবিতা হয় না, তার কাছে কবিতা আসে না। কবিতা আসে হয়তো প্রকাশভঙ্গিটা আমি যেই রকম প্রকাশ করছি সেটা আধুনিক বাংলা সাহিত্যে হয়তো সেটা ততটা লেখি, আরও কিছু অপ্রকাশিত লেখা আছে সেগুলি ছাপাতে দিই না। আমার মনে হয় সেগুলি ছাপার অক্ষরে সেই লেখাগুলিই যাক, যে লেখাগুলি গুণমান সমৃদ্ধ লেখা। আমি যে কবিতাগুলি লিখছি সেটা মনের আনন্দে লিখছি, আমার নিজের জন্য লিখছি। সেটা যদি বাংলা সাহিত্যের যে আধুনিক ট্রেন্ডের সঙ্গে যদি খাপ না খায়, থাকুক না সে খাতাবন্দি হয়ে, ক্ষতি কি? আচ্ছা, এখানে গুণমানের প্রশ্নে একটা আসি, গুণমানের কথায় আসি। সবাই লেখেন, হুম। কেউ ভালো লেখেন, কেউ খারাপ লেখেন, হুম। কিন্তু এই যে কে ভালো লিখছেন, কে খারাপ লিখছেন, এই বিচারটা কে করেন? এটা নিয়ে আসলে একটা বিতর্ক আছে যে সাধারণ পাঠক যার লেখাকে জনপ্রিয় লেখা হুম। সেটা গুণমান সমৃদ্ধ নাও হতে পারে। আপনি যদি অদ্বৈত হ্যাঁ, সেখানেই বলছি যে এটা এই গুণমানের গুণমানটা কে প্রশ্নটা। ঠিক করবে? অদ্বৈত মল্লবরমানের তিতাস একটি নদীর নাম, তার সঙ্গে যদি আমি যে একটা রগরগে প্রেমের উপন্যাসের যদি কতটা বিক্রি হয়েছে দেখি, তাহলে দেখা যাবে রগরগে প্রেমের উপন্যাসটা বহুল পঠিত। অদ্বৈত মল্লবরমানের তিতাস একটি নদীর নাম হয়তো কম মানুষ পড়েছেন। তো জনপ্রিয়তা দিয়ে গুণমানের বিচার কারা করবে? তারাই করবে যারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা লেখা লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা লিখেছেন, জীবনানন্দ দাশ লিখেছেন, জয় গোস্বামী লিখেছেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তার সঙ্গে ধরেন আমার বন্ধুবর সুমন মহান্তি লিখেছেন কবিতা। কার কবিতাটা আগে যাবে সেটার বিচার যারা করতে পারেন তারাই বিচার করবেন। কারণ কারা করতে পারে? 10 জন যদি 10টা কবিতা লেখে, যখন ক্রোনোলজিক্যালি সাজাই আমরা, তখন কিন্তু আমরা একটা কবিতাকে 1 নম্বরে রাখি, আরেকটাকে 2 নম্বরে রাখি, 3 নম্বরে রাখি। যারা বোদ্ধা তারা ঠিকই বুঝতে পারেন কোন লেখাটা ভালো, কোন লেখাটা ততটা যায়নি। এটা অনেকে সে বিচারটা মানে না, বলে বিচার কেউ করার নেই, আমি যেটা লিখেছি সেটাই হয় আমার চোখে সেরা, বা আমি যার লেখাটা সেরা বলছি সেটা সেরা। কিন্তু এটা কি আমরা ঔদ্ধত্য দেখি নয়? এটা কি ঔদ্ধত্য নয়? এটা উদ্ধত্ত আমার মনে হয়। যারা আজকে বাংলা সাহিত্যের যিনি সমালোচক, তার সমালোচনা সঠিক হবে এরকম কোনো কথা নেই। তিনি 10টা লেখার মধ্যে বললেন যে এই লেখাটা খুব ভালো আর ওই লেখাটা খারাপ। দেখা যাবে যে কালের ইতিহাসে হয়তো খারাপ লেখাটা কোনো সময় বিচারে দেখা যাবে যে এই লেখাটা ভালো ছিল। সেরকম ঘটনা কিন্তু আসলে খুব কম হয়। যেই লেখাগুলি দেখা যায় যে যাদের বিচারে মনে হয় যে এই লেখাটা, যেমন সব গল্প তো পত্রিকায় ছাপা হয় না, কিছু গল্প তো বাদ পড়ে, তো যেটা বাদ পড়ে সেই গল্পটা যদি খুবই ভালো হতো কোথাও না কোথাও তো ছাপা হতো। আমার নিজের ম্যাগাজিন বের করে আমার নিজের গল্পটা নিজের ছাপতে হতো না। কোথাও না কোথাও বাংলা সাহিত্যে যে সংবাদপত্র বা সাময়িকী পত্র, লিটল ম্যাগাজিন, কোথাও না কোথাও লেখাটা ছাপা হতো। কোথাও না কোথাও ছাপা হচ্ছে না, রিজেক্ট হচ্ছে, মানে ধরে নিতে হবে যে লেখাটা সেই মানে পৌঁছায়নি। তার মানে যারা বসে রয়েছেন বিচার করার জন্য, তারাই ঠিক করবেন। আর ধরুন এরকম আরো প্রচুর না, মানুষ রয়েছে। যারা বসে রয়েছেন বিচার করার জন্য তারাই শেষ কথা বলবেন এটা আমি মানি না। যে পাঠক তাকে আন্ডার এস্টিমেট করার কোনো মানে নেই, পাঠকও বুঝবেন। এবার পাঠক যারা, যে নিবিড় পাঠক সে বুঝবে। এবার সঙ্গীত সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি বসে গান শুনে বিচার করছি যে টানটা কার কতটুকু সুন্দর হয়েছে, সেটা মনে হয় ধৃষ্টতা, তাদের বিচার নাই করা উচিত। সেই রকম যিনি কখনো জীবনানন্দ দাশ পড়েননি, যিনি কখনো জয় গোস্বামী পড়েননি, যিনি সুনীল গঙ্গোপাধ্যায় পড়েননি, তিনি হয়তো কবিতা বুঝেন না আমি বলবো না যে পড়তেই হবে বাধ্যবাধকতা নেই, কিন্তু কবিতার জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি যদি বলেন যে পারিজাত দত্তের এই যে কবিতাটা আপনি পড়েছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা,
তাহলে আমি এটাতে আপত্তি তুলব, যে বলবে এটা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, সে বাকি কবিতাগুলি পড়েনি। আচ্ছা, আমরা বলবো এই বিষয়ে আরো কথা বলবো, তবে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ নাও এবং কথায় কথায় পর্বে আমাদের সঙ্গে রয়েছেন পারিজাত দত্ত। আমরা কথা বলছিলাম এতক্ষণ তার সঙ্গে। আচ্ছা পারিজাত বাবু, গল্পের কথায় আসি। গল্প লেখার শুরুটা কিভাবে? ওই বললাম যে আমি যখন একটা ক্লাবের সঙ্গে জড়িত ছিলাম, তখন একটা গল্প এবং ওই আমার মামাতো দাদা উনি যেই সংখ্যাটা বের করতেন সেটাতে গল্প লেখা। যখন গল্প পড়তাম আমরা, তখনই মাথার মধ্যে গল্প চলে আসতো। প্রত্যেকটা মানুষের জীবনে গল্প চলে আসে, অনেকে লেখেন অনেকে লেখেন না। তো আমার মনে হলো আমি লিখি, চেষ্টা করি। তো তখন থেকে লেখা চলছে। তো ওই যখন কৃত্তিবাস চক্রবর্তীর সঙ্গে পরিচয় হলো, দৈনিক সংবাদে প্রথম গল্প আমার বেরোলো স্বপ্নভঙ্গ 1994 সালে। তো তারপর থেকে গল্প লেখার নেশাটা চেপে বসলো। ত্রিপুরা দর্পণে প্রথম গল্প বেরোলো সীমানা পেরিয়ে, যতটুকু মনে হয় গল্পের নাম। জীবনচক্র দৈনিক সংবাদে 1994। তখন মোটামুটি স্যান্দনে একটুকু ছোঁয়া লাগে। এইরকম ত্রিপুরার যে বিভিন্ন কাগজে লেখা বের হওয়া শুরু করলো, পুজো সংখ্যায় লেখা শুরু করলাম। পূর্বাভাস সাহিত্য পত্রিকা, পূর্বাভাসে, ত্রিপুরা দর্পণের পুজো সংখ্যা, এবং সাংবাদিকতায় থাকতে থাকতে তখন যে লেখাগুলি আমি শুরু করলাম, গল্পগুলি, এর মধ্যে যে উল্লেখযোগ্য গল্প বলতে হয় সেই সময়কার ওরা কেউ ভালো নেই, যে সেই সময় সমাজের যে অধঃপতনের চিত্র তুলে ধরেছিলাম, সে গল্পটা পুজো সংখ্যায় বেরিয়েছিল এবং 1996 বা 97, এবং সেটা সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুভাষিস তলাপত্র সম্পাদিত ত্রিপুরার গল্প সংকলন অস্থির অশ্বক্ষুর, তাতে ত্রিপুরার যে 10-12টা গল্প স্থান পেয়েছিল, এর মধ্যে ওরা কেউ ভালো নেই গল্পটা স্থান পেয়েছিল। এবং সেইটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি, যে ত্রিপুরার এমন একটি গল্প সংকলন যার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুভাষিস তলাপত্র জড়িয়ে আছেন, তাতে আমার গল্পটা যখন সুযোগ পেল, তখন মনে হলো যে হয়তো গল্পটা আমি লিখতে পারবো, একটা আত্মবিশ্বাসের জন্ম হলো। এবং তখন থেকে একের পর এক গল্প লেখা শুরু হলো। কিন্তু আমি একটা সময় অবাক হয়ে গেলাম, যখন আমি সাংবাদিকতা থেকে 2002 সালে আমি যখন সরকারি চাকরিতে গেলাম, তখন দেখা গেল গল্প অনেক আমি কম সুযোগ পেতে শুরু করলাম, যে পুজো সংখ্যায় বা অন্য কিছুতে তেমনভাবে আমার গল্প চাওয়া হতো না। সেই সময়টাতে আমার মনে হলো যে আসলেই কি আমি গল্প লিখতে পারি, নাকি এতদিন আমার গল্প বেরিয়েছে পরিচিতির দৌলতে, যেখানে আমাকে চেনে না মানুষ, যেখানে পরীক্ষা দিয়ে গল্প ওঠাতে হয়, আমি দেখি অচেনা জায়গায় গল্প পাঠিয়ে। এবং
সেই সময়টাতে আমার একটা সময় মনে হলো যে গল্প নিয়ে আরো নিবিড় পড়া। আমি পিছনের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার লেখাগুলি আসলে লেখার মধ্যে যাচাই করে দেখলাম অনেক দুর্বলতা আছে। বাংলা সাহিত্যের নরেন্দ্রনাথ মিত্র, সুবোধ ঘোষ, তাদের যে গল্প, যেই গল্পের নির্মাণ কৌশল, তার থেকে আমরা অনেক পিছিয়ে আমার মনে হয়েছে। যে আমার যে গল্পগুলি সেগুলি বাংলা সাহিত্যে মানে সেই জায়গায় সেই মানে পৌঁছায়নি। আমি চেষ্টা করলাম গল্প শুধু নিজের আনন্দে লেখা নয়, গল্পের যে কৌশল, নির্মাণ কৌশল, তার বাক্য নির্মিতি, সংলাপ, গল্পের উপসংহার, সেগুলি নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম এবং রীতিমতো সাধনা শুরু করার পর আমি বেছে নিলাম যে বাংলা পশ্চিমবঙ্গে যে প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি চলে সেখানে আমি গল্প পাঠাবো, দেখি সেখানে নির্বাচিত হয় কিনা। সেখানে আমার একটা গল্প নির্বাচিত হলো 1.5 বছর পর। আমি গল্প পাঠালাম, 1.5 বছর পর ফোন করলেন। মাঝখানে এটা কি মানে মানে পাঠানোর তার 1.5 বছর পর? তার 1.5 বছর পর ফোন এলো। তানাজি সেনগুপ্ত বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ছিলেন, উনি ফোন করলেন যে আপনার গল্প তো নির্বাচিত হয়েছে। আমি এই গল্প তো আমি ত্রিপুরা দর্পণ পুজোর সংখ্যায় দিয়ে ফেলেছি, কিন্তু এটা যেহেতু নির্বাচিত হয়েছে, তো ওরা বললো আমরা তো ছাপা গল্প ছাপি না, আর এটা ছাপা যাবে না। আমি ভাবলাম যে যখন সেই জায়গায় এটা নির্বাচিত হয়েছে হয়তো আরো হতে পারে, তো আমি পাঠানো শুরু করলাম। দুর্বা ও এক ঝাঁক প্রজাপতি সানন্দাতে প্রকাশিত হলো এবং সেটা আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমি লিখতে পারি। তো অনেকে বলবেন যে বড় জায়গাতে বের হয়ে কি মাপকাঠি, ত্রিপুরাতে যে দৈনিক সংবাদ বা ত্রিপুরা দর্পণে বের হয়ে সেটা কি মাপকাঠি নয়? নিশ্চয়ই মাপকাঠি। একটা লেখকের গল্প যেখানেই প্রকাশিত হোক না কেন, সেটাই তার পক্ষে সবচেয়ে বড় আত্মগৌরবের, আত্মপ্রসাদের হওয়া আমি মনে করি। সৃষ্টি কোথায় প্রকাশিত হয়েছে সেটা দেখা উচিত নয়। তবু আমরা যারা লেখালেখি করি আমাদের তো নিশ্চয়ই আকাঙ্ক্ষা থাকে আমার লেখা ওইখানে বেরোবে, সেখানে বেরোবে। সেটা থেকে অনেকে নির্মোহ থাকেন। ত্রিপুরায় অনেক সাহিত্যিক আছেন যারা নির্মোহ। আমি সেই নির্মোহের দলে নই। আমার চাওয়া পাওয়া আছে, আমার স্বপ্ন আছে। তো আমি চাই যে বড় প্রতিষ্ঠানে, বড় জায়গায় আমার লেখা বের হোক। আমার 100তম গল্প, ওরা কেউ 100তম গল্প যেটা, এটা দৈনিক সংবাদে বেরিয়েছে, সেটা হচ্ছে অদ্ভুত আধার এক। অদ্ভুত আধার এক 100তম গল্প, সেটা যে বেরিয়েছে দৈনিক সংবাদে বিচিত্রায়, সেটা আমার কাছে বিশাল আনন্দ দিয়েছে। সেই রকম আমার যেই গল্পটা কাঠিবাজি আনন্দবাজারে বেরিয়েছিল, সেটাও বহুল প্রশংসিত হয়েছিল। শুধু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বলে নয়, সেটা বহুলভাবে সমাদৃত। তেমনি তারপর পরপর 2 বছর যখন দেশে আমার একটি কবিতার জন্ম এবং বাতিল টর্চ বেরোয়, তাতেও আমি প্রচুর সাড়া পেয়েছি, প্রচুর মানুষের সাড়া পেয়েছি। এবং সমানভাবে প্রযোজ্য দৈনিক সংবাদে আমার বা ত্রিপুরা দর্পণে আমার লেখাগুলি যখন বেরোয়, তখনও কিন্তু, বা লিটল ম্যাগাজিনগুলিতে যখন বেরোয়, তখনও কিন্তু প্রচুর সাড়া পাই। এটা এরকম না যে বড় জায়গায় বেরোলেই বেশি সাড়া পাই, এরকম না। ভালো লেখা হলে সেই লেখাটা, এমন অনেক গল্প আমি ভেবেছি যে সেটা তেমন একটা দাঁড়ায়নি, কিন্তু দেখা গেছে পাঠকের কাছে খুব ভালো লেগেছে। এবং লাস্ট যেটা আনন্দমেলায় বেরোলো, যে গল্পটা ত্রিপুরা প্রেক্ষাপটে লেখা, সেই গল্পটাও আমাকে ছোটদের লেখার ক্ষেত্রে খুব মানে একটা অনুপ্রেরণা জুগিয়েছে। জঙ্গলে নববন্ধু, এই গল্পটা বেরিয়েছে। তো এটা একটা আত্মবিশ্বাসের জন্ম দেয়, আসলে অন্য কিছু নয়। যে যখন আমার লেখা দৈনিক সংবাদে বেরোয়, যখন ত্রিপুরা দর্পণে বেরোয়, বা পূজা সংখ্যাগুলিতে বিভিন্ন জায়গা থেকে চাওয়া হয়, তখন মনে হয় যে হ্যাঁ, একটা হয়তো কিছু আমরা মানে কিছু লেখা হয় বলে লেখাটা চাইছে। মোটামুটি শ্রেষ্ঠত্বের পথে হাঁটতে গেলে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। আচ্ছা, আরেকটা কথা আমি যোগ করব, অধ্যবসায় নয়, নিজেকে মাপার। আজকে আমার গল্প বিভিন্ন জায়গায় বেরিয়েছে, এবার আমি যদি নিজেকে ভাবতে শুরু করি আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি, কিংবা হাল আমলে জনপ্রিয়তম লেখক যারা প্রচেত গুপ্ত বা সরঞ্জিৎ চক্রবর্তীর মতো আমি লিখি, আমার মনে হয় একটা মানুষ তার নিজের লেখা সম্পর্কে, তার নিজের সম্পর্কে ধারণা থাকা উচিত।
আমি যদি এখন ভারতের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ভাবি, বা আমি যদি নিজেকে সবচেয়ে বেশি মননশীল ব্যক্তি ভাবি, এগুলি আমার মনে হয় নিজে এক ধরনের উন্মাদনা। যে নিজেকে যাচাই করা, আমার অবস্থানটা কতটুকু, সেই যাচাইয়ের পথটা যদি আমরা নিজেরা অনুধাবন না করতে পারি, তাহলে বোধহয় উত্তরণের পথে হাঁটা যায় না। যে আমি যা লিখছি, পরপর লেখা বেরিয়েছে বলে আমি যদি মনে করি বাংলা সাহিত্যে আমি একটা জায়গা করে নিয়েছি, তাহলে আমার দ্বারা লেখালেখি আর কোনোদিনই হবে না। কারণ আমি জানি আমার থেকে কয়েকশো গুণ ভালো লেখক গন্ডায় গন্ডায় আছেন। সেই 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 জায়গাটা যদি আমি না ধরতে পারি, তাহলে আমার লেখা কখনো শ্রেষ্ঠত্বের পক্ষে এগিয়ে যাবে না। মূলত কোন ধরনের জনরা বেশি প্রিয় লেখা? গল্পের মধ্যে কোন ধরনের রহস্য, রোমাঞ্চ, প্রেম, নাকি সমাজ দর্শন? আমার সামাজিক গল্প, সমাজ দর্শন, প্রেমের গল্প ভালো লাগে, কিন্তু সামাজিক গল্পের আবেদন একটু আলাদা। যে গল্পে সবাই বলে মেসেজ থাকতে হবে এমন কোনো কথা নেই। যে সমস্ত গল্পগুলি আমাদের উত্তরণের পথে টেনে নিয়ে যায়, সেগুলি তো চিরকালীন, তার আবেদন চিরকাল থাকবে। কিন্তু তাই বলে কি প্রেমের গল্প লেখা হবে না? নিশ্চয়ই লেখা হবে, কিন্তু অহেতুক আপনার গোয়েন্দা গল্প থাকবে, থ্রিলার থাকবে, ভূতের গল্প থাকবে, কিন্তু অহেতুক খুন খারাপি, রক্তপাত, এগুলি হয়তো বাজার চলতি ট্রেন্ডে দেখা যায় যে অলৌকিক, এই গল্পগুলি চলে বাজারে ভালো, মানুষের কাছে চাহিদা বেশি, কিন্তু সেগুলি চিরকালীন কিনা আমার নিজেরই দ্বন্দ্ব আছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে রহস্য রোমাঞ্চর দিক থেকে রহস্য রোমাঞ্চ বা প্রেম, দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে একটা গল্প লেখার জন্য, স্বাচ্ছন্দ্যে কোনটা বাঁচবেন? প্রেম। স্বাচ্ছন্দ্যে সেটাই বাঁচবো। আমি রহস্য রোমাঞ্চের গল্প লিখেছি, অলৌকিক গল্প লিখেছি, কিন্তু ভালোবাসার গল্পই লিখবো। পারিজাত দত্ত মন খারাপ হলে কি করেন? থম মেরে বসে থাকি, আর নয় মন খারাপ হলে স্মিতা ভট্টাচার্যের কাছে চলে যাই, আচ্ছা, ও সান্ত্বনার বাক্য শোনার জন্য। তবে আমরা আশা করবো যাতে আর মন খারাপ না হয়, বা অবশ্য হলেও একটা অন্যদিক থেকে সুবিধা রয়েছে, বা অন্যদিক থেকে একটা পাওনা রয়েছে। তবে আমাদের সময় এখন আপাতত শেষ হয়ে এসছে। আমরা আবার ফিরে আসবো কথায় কথায় অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।